আজ একটা কথা খুব ভালো করে বুঝতে পারছি যে আমি যদি সৎ পথে থাকি তাহলে ভগবান নিশ্চয়ই আমার সাথ দেবেন। আর ভগবান যদি আমার সাথে থাকে তাহলে যে কোনো কিছু হাসিল করা সম্ভব, তবে সেটা সৎ পথে। যদি আমি সৎ পথে থাকি তবেই সেটা সম্ভব। যতক্ষণে না আমাকে ভগবান উপর থেকে না মারছেন ততক্ষণ পর্যন্ত অন্য কারোর হাত নেই আমাকে মারার। তো এই কথাটা কেন বলছি সেটা তোমরা ভিডিওটা কন্টিনিউ ওয়াচ করো, তোমরা সবটা বুঝতে পারবে। চলো ভিডিওটা স্টার্ট করা যাক, তোমরা ভিডিওটা কন্টিনিউ করো। আই হোপ আজকের এই ভিডিওটা দেখতে তোমাদের অনেক ভালো লাগবে। তো বাবানকে নিয়ে এসে ভর্তি করেছিলাম মোটামুটি ডিসেম্বরের 20 ডিসেম্বর থেকে ও স্কুলে ক্লাস করছে। তো তার 2-3 দিন আগে বাবানকে অ্যাডমিশন করানো হয় স্কুলে। একদম লাস্ট মোমেন্টে ইয়ার এন্ডিং হতে চললো, সেই টাইমকে বাবানকে স্কুলে ভর্তি করানো হয়। না হলে তো বাবানের নার্সারিটা অনেকটা গ্যাপ হয়ে যেত। যদি পরের ইয়ারে নেক্সট ইয়ারে বাবানকে নার্সারিতে ভর্তি করানো হতো তাহলে বাবানের এজটাও একটু বেড়ে যেত। তো সেই জন্য যা কপাল ভালো যে বাবানকে নার্সারিতে ভর্তি নিয়েছে, আর সেটা বাবানের কোয়ালিফিকেশনের জন্যই। বাবানকে যে টেস্টগুলো দেয়া হয়েছিল সেই টেস্টগুলোতে বাবান স্যাটিসফাইড হয়েছে, তার জন্য বাবানের কোয়ালিফিকেশান দেখে বাবানকে নার্সারিতে ভর্তি নেওয়া হয়েছে। আর একদম লাস্ট মোমেন্টে যেটা ম্যামদের বা প্রিন্সিপালের মনে হয়েছিল যে না ও পারবে, ওকে যদি টাইম দেওয়া হয়, ওকে যদি শেখানো হয় ও শিখতে পারবে। আর এই 2 মাসের মধ্যেই ওকে পুরো সিলেবাসটা কমপ্লিট করতে হবে। যদিও নার্সারি বাট তবুও সিলেবাস কিন্তু কম নয়, সিলেবাস অনেকটা। তো সেই সমস্ত মোটামুটি 7টা-8টা বুকস, তারপর ড্রয়িং, তারপর এনভায়রনমেন্টাল, ডান্স, যোগা, কি বলবো, সমস্ত কিছু A to Z, এমনকি প্রেয়ারের যে সংটা সেগুলো পর্যন্ত। এতদিন পর্যন্ত বাবান নর্মালি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, আমরা বাঙালি, আমাদের যে ল্যাঙ্গুয়েজ বাবান শিখে এসছে, বাট এখানে বাবানকে আর্মি স্কুলে ইংলিশ মিডিয়ামে ভর্তি করানো হয়েছে। তো সেই ক্ষেত্রে বাবানের ল্যাঙ্গুয়েজটা পর্যন্ত চেঞ্জ করতে হয়েছে। বাবানকে এখন ইংলিশে আর হিন্দিতে কথা বলতে হয়। তো একটা 4 বছরের শিশুর ক্ষেত্রে সেটা কতটা টাফ হতে পারে তোমরাই একবার বলো তো। যদি বাবান প্রথম থেকে একদম ইয়ারের ফার্স্ট টাইম থেকে বাবান স্কুলে যেত তাহলে তো ম্যামরাই সমস্ত কিছু শিখিয়ে দেন, তাহলে তো বাবান সমস্ত কিছু আস্তে আস্তে অভ্যস্ত হয়ে শিখে যেত। বাট যেহেতু আমি সেই টাইমে বাড়িতে ছিলাম, যেই টাইমে বাবানকে ভর্তি করানোর টাইম মার্চ এপ্রিলে আমাদের পোস্টিং চলে আসে, আর আমরা সেই টাইমে বাড়ি চলে যাই। তো তার ফলে আবারও কবে কোথায় আমরা কোয়ার্টার পাবো, যেতে পারবো কি না, তোমাদের দাদাভাই নিয়ে যাবে কি না, এইসব 5টা কথা 5 রকম ভাবতে ভাবতে মোটামুটি 7-8 মাস আমাদের বাড়িতে কেটে গেল। আর যতক্ষণ পর্যন্ত আমরা বাড়িতে থাকি ততক্ষণ পর্যন্ত তো কিভাবে যে আমাদের কাটে সেটা শুধুমাত্র আমিই জানি। আর যাদের ওই রকম পরিস্থিতির মুখোমুখি হতে হয় শুধুমাত্র সেই মেয়েটাই জানে যে সে স্বামীর কাছে কতটা নিরাপদে থাকে। তো আমি ভগবানের কাছে চাইবো কোনো মেয়েকে যেন এরকম আমার মতো পরিস্থিতির শিকার না হতে হয়, যেন সে ভালো একটা হাজব্যান্ড পায়, সে তার হাজব্যান্ডের সাথে সুখে শান্তিতে সংসার করতে পারে। হ্যাঁ, আমি হয়তো আমার হাজব্যান্ডটাকে খুব ভালো পেয়েছি, বাট আমার পরিবার, আমার শ্বশুরবাড়ি খুব একটা ভালো পায়নি যেরকমটা আমি চেয়েছিলাম। আমি সব কিছু ত্যাগ করে, আমি সমস্ত কিছু স্যাক্রিফাইস করে তাদের মতো করে হয়ে গেছিলাম, তাদের মতো করে সব কিছুটা মেনে নিতে চেয়েছিলাম। বাট তারা কেন জানি না কিসের এত তাদের তারা আমাকে মানতে পারেনি, আজও পর্যন্ত তারা আমাকে মানতে পারছে না। আর যার জন্য তাদের সমস্ত কিছুতে প্রবলেম। ওই যেটা আমি আমার শ্বশুর বাড়িতে পাইনি, যেই ইচ্ছেগুলোকে আমি একদম গলার টিপে হত্যা করে রেখেছিলাম শ্বশুর বাড়িতে, সেটা শুধুমাত্র আমি যখন আমার হাজব্যান্ডের সাথে কোয়ার্টারে থাকি তখনই আমার হাজব্যান্ড সেই ইচ্ছেগুলোকে আমার পূরণ করে, সমস্ত দেখা স্বপ্নগুলোকে আমার হাজব্যান্ড পূরণ করে। তো সেই জন্য বলবো যে আমার মতো হাজব্যান্ড যেন সব মেয়েরা পায়। সত্যি আমি খুব লাকি যে আমি এরকম একজন হাজব্যান্ড পেয়েছি।
কোনো হেল্পিং হ্যান্ড ছাড়া শুধুমাত্র হাজব্যান্ডের উপর চোখ বন্ধ করে বিশ্বাস করে আমি জীবনে এগিয়ে চলেছি। দেখতে দেখতে 8টা বছর হয়ে গেল আমাদের বিবাহিত জীবন। 8 বছর পূর্ণ হবে সামনের 22শে ফেব্রুয়ারি, আমাদের 8th অ্যানিভার্সারি হতে চলেছে। তো দেখতে দেখতে 8 বছর তো কমপ্লিট করে ফেললাম। হ্যাঁ, তার সাথে সুখ দুঃখ সব কিছু, তবে আমার জীবনে দুঃখটাই সব থেকে বেশি ছিল। সুখ হয়তো তার 1/4 ছিল না, এরকমই কেটেছে আমার জীবনটা। হ্যাঁ, যখন আমি আমার হাজব্যান্ডের সাথে থাকি তখন আমি আমার ছেলে আমার স্বামী নিয়ে খুব সুখে থাকি, বাট যখন আমি বাড়িতে থাকি তখন আমি যে কিভাবে লড়াই করে থাকি সেটা ওই যে বললাম, আমার মতো যারা মেয়েরা এরকম পরিস্থিতির শিকার হয়েছে তারাই বুঝতে পারবে আমার ব্যাপারটা। তো যাই হোক, সেসব কথা না হয় নাই বা বললাম। আজকে কেন জানি না মনটা ভীষণ খারাপ করছিল এই কথা ভাবতে ভাবতে। যতই দূরে থাকি না কেন, যেখানে কারোর খোঁজ নেই, খবর নেই, মরে গেছি না বেঁচে আছি এটা পর্যন্ত যারা খবর নেয় না, তো এখন আমি বুঝতে শিখে গেছি কেন, কিসের জন্য তাদের পায়ের তলায় আমি পড়ে থাকবো। আমি একটা মেয়ে বলে কখনো না, কোনো দিনও না তাদের পায়ের তলায় পড়ে থাকবো না। মানিয়ে নিতে নিতে আমি শেষ হয়ে গেছি, তবুও তাদেরকে মানাতে পারিনি, তারা আমাকে মেনে নেয়নি। তো কেন বারবার আমি চেষ্টা করব? এতটাই কি ফেলনা নাকি আমি? এরকমটা হবে না, ঠিক আছে? আমি আমার বাবার রাজ্যে ছিলাম রাজকন্যা, আর আমার স্বামীর রাজ্যে আমি রাজরানী। তো সেখানে আমি কারোর পায়ে নত হয়ে থাকবো না। হ্যাঁ, আমি সৎ পথে চলবো। আমি যখন জানছি যে আমি ভুল না, তখন কেন আমি অন্যের পায়ে পড়ে থাকবো? সেটা কিছুতেই সম্ভব না। তারা যদি সেটা ভেবে থাকে সেটা ভুল। 2024-এ দাঁড়িয়ে কোনো মেয়ে এখনও এইভাবে পিছিয়ে নেই যে তারা এইভাবে দিনের পর দিন টর্চার সহ্য করে সেই একই জায়গায় পড়ে থাকবে। তো ফাইনালি আমি সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পেরেছি। যারা এরকম পরিস্থিতির শিকার আছো তাদেরকে বলবো, তোমরা সেই জায়গা থেকে বেরিয়ে এসো, ওইভাবে পড়ে থেকো না, ওইভাবে টর্চারিত হয়েও না, ঠিক আছে? অত্যাচারিত হয়েও না। সেখানে থাকতে গেলে আমাদেরকে দিনের পর দিন আমাদের আশাগুলোকে, আমাদের স্বপ্নগুলোকে, আমাদের ইচ্ছেগুলোকে বলিদান দিতে হয়। তাদেরকে গলা টিপে হত্যা করে আমাদেরকে হাসি মুখে সমস্ত কিছু মেনে নিতে হয়। আমাদেরকে মন দিয়ে সংসার করতে হয়। বাট তার রেজাল্ট কি হয়? আমরা ফলাফলে কি পাই? কিচ্ছু না। এক টুকরো ভালোবাসা পাই না তাদের কাছ থেকে। তারা মানিয়ে নিতে পারে না আমাদেরকে। তো এটাই মানে হঠাৎ করে কেন জানি না কথাগুলো আজকে মনে পড়লো, একটু শুয়েছিলাম। তো তারপর এইসব চিন্তা ভাবনা করতে করতে ঘুম তো হয়েই গেল। কেন জানি না এই জিনিসগুলো আমি মনে থেকে মুছে ফেলতে পারি না। তার জন্য তো মানে একদম সমস্ত কিছু মানে পুরো মাথা জুড়ে এইসব চিন্তা ভাবনা ভর্তি। যে মেয়ে শ্বশুর বাড়ি থেকে ভালোবাসা পায় না সে আর কি বলো, তার কপালে দুঃখ ছাড়া আর কি আছে? তো একটাই কথা বলবো যে আমার হাজব্যান্ড সত্যি, আমি খুব লাকি যে আমি এরকম একজন মানুষকে আমার জীবন সঙ্গী হিসাবে পেয়েছি। তো এটাই বলবো যে আমি যেন তার সাথে, তার হাতে হাত রেখে, তার কাঁধে ভর রেখে আমি যেন সারা জীবন এইভাবে হাসি মুখে কাটিয়ে দিতে পারি। যতদিন বাঁচবো আমি যেন তার সাথে এভাবেই সুখে শান্তিতে কাটিয়ে দিতে পারি। আর সেটা দেখে যাদের জ্বলন হয় তাদেরকে বলবো, তোমাদের যতই জ্বলবে আমার তত চলবে, তোমাদের যত জ্বলবে আমার তত আরো ভালো চলবে। ওকে, তো ক্যারি অন। যে ইচ্ছেগুলোকে সেখানে থাকতে পূরণ করতে পারি না, তো সেগুলোকে কোয়ার্টারে থাকলে হাজব্যান্ড সমস্ত কিছু পূরণ করে, A to Z। আমার ছোট থেকে বড় পর্যন্ত যা কিছু আমার চাওয়া, যা কিছু আমার সুখ, যা কিছু আমার স্বপ্ন, সবটুকু আমার হাজব্যান্ড পূরণ করে। তো মানে কি বলবো আর, মানে সব কিছু তো এইভাবে বলা সম্ভব নয়, আর সব কিছু এভাবে বলা উচিতও নয়। তাই জন্য মানে হঠাৎ করে কেন জানি না যে এই কথাগুলো আজকে বলে ফেললাম। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ করো। আই হোপ আজকের এই ভিডিওটা দেখতে তোমাদের অনেক ভালো লাগবে। যখন আমার ছেলে কিছু খেতে চেয়েছে, যখন আমার ছেলে একটা ডিম খেতে চেয়েছে, সেখানে একটা ডিম তো এনে দেওয়া হয়নি, উপরন্তু আমি বাড়ির বউ হিসাবে কি করে আনতে যাব ডিমটা? আমার পক্ষে তো সেটা নিয়ে আসা সম্ভব নয়। চলো, শুধু ভাত, ফ্যান ভাত, নুন ভাত খেয়েই থাকতে হচ্ছে। সেটাকেও আমি হাসি মুখে মেনে নিয়েছিলাম। আর কি করতাম? তাদের জন্য যদি হাসতে হাসতে আমার জীবনটাও দিয়ে দিই না, তাহলেও তারা খুশি হবে না, তাহলেও বোধহয় তাদেরকে সন্তুষ্ট
করতে পারবো না। যদি কখনো ডিম আনা হয়েছে তাহলে আধখানারও আধখানা করে ডিম খেতে হয়েছে। একটা ডিমের অমলেট বানিয়ে 4 জনকে ভাগ করে দেওয়া হয়েছে। একটা ডিম আধখানা করে ভেঙে 2টো টুকরো করে আমাদের মা ছেলেকে দেওয়া হয়েছে। তো এখন আমি যখন কোয়ার্টারে আছি, একটা তো দূরে থাক, দুটো ডিম খাওয়া হয়, ঠিক আছে। যখন ডিম রান্না করি গুনে করি না, কাউন্ট করে করি না যে এটা আমার, এটা ওর, এটা ওর, এইভাবে করে করি না। 6টা 7টা 8টা যতটা পারি করি, মানে যে কোনো খাওয়া দাওয়া কিচ্ছুর অভাব নেই। তো এইভাবেই বলবো যে যেইভাবে চলছে এইভাবেই যেন আমি সুখে শান্তিতে আমার সংসারটাকে চালাতে পারি, আমি যেন এভাবেই সুখে থাকতে পারি। তো আমার এই সুখটাই হয়তো সবার সহ্য হয় না, তাই পিছন থেকে আমাকে কাঠি করতে ছাড়ে না। যারা আমার ছেলের পর্যন্ত খবর নেয় না তাদের জন্য, তাদের কিসের পরিচয়, তাদের জন্য তো আমি কিছু না, আর কিছু না। এতদিনে আমি বুঝতে শিখেছি, আজ 8 বছর তাদের সাথে কঠোর লড়াই করার পর বুঝতে পেরেছি যে না, তাদের জন্য আমি বিগ জিরো, আমি নাথিং, কিচ্ছু না। আমি তাদের জন্য যদি আমি করতে করতে প্রাণটাও আমার বেরিয়ে যায়, তবুও তারা বলবে না যে আমার জন্য এই মেয়েটা মারা গেল। তো এই জন্যই এখন আর সেসব দিন শেষ। এখন কিভাবে কি ভালো থাকতে পারা যায় সেটাই চেষ্টা করব। তো অনেক কথা আজকে তোমাদেরকে বলে ফেললাম। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই কমেন্ট করো, কেমন লাগলো জানিও। আর যদি ভালো লাগে তো একটা লাইক করে দিও। যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। তো জীবনে সবার এরকম চড়াই উতরাই সবাইকেই পেরিয়ে যেতে হয়, বাট আমার জীবনটায় যেন একটু বেশি, আমার জীবনটায় যেন একটু দুঃখের ভাগটা বেশি। ওই যে বললাম 3 ভাগ দুঃখ আর 1 ভাগ হয়তো সুখ, তাও 1 ভাগ পুরোটাও আমার জীবনে সুখ নেই। তাই জানি না কতদিন এই সুখ আমার কপালে থাকবে, আদেও সেই সুখ আমার সইবে কিনা। যেভাবে সবাই আমাকে পিছন থেকে কাঠি করে, জানি না যে সেই সুখটা সইবে কিনা। তো এই দেখো বাবান দেখতে দেখতে কিন্তু অনেক কিছু শিখে গেছে, সেটা আমার বড়াই করে বলার কিছু নেই, বাট বাবান করছে এটা দেখে অ্যাজ এ মাদার, একজন মা হিসাবে আমি ভীষণ খুশি যে এই কয়েকটা দিনে বাবান এতটা কিছু, মানে এত কিছু বাবান স্কুল থেকে শিখতে পেরেছে। তার পিছনে আমাকেও কঠোর পরিশ্রম করতে হচ্ছে, কারণ যেহেতু বাবান ছোট, বাবানকে পুরোটাই আমাকে টাইম দিতে হয়। ওর পাপার তো টাইম থাকেই না, তো ওকে পড়াতে বসানো মানে আমাকে পড়তে বসা। আমি যতক্ষণে যটা কথা ওকে বলবো, যটা ওয়ার্ড ওকে বলবো, সেই ওয়ার্ডটা ও শিখতে পারবে। আমি যতক্ষণ না ওকে মুখস্থ করাবো ততক্ষণ পর্যন্ত ও মুখস্থ করতে পারবে না। আমাকে লিখে লিখে দেখিয়ে দিতে হবে, তারপর ও লিখতে পারবে। তো অনেকটা মোটামুটি ক্যাপচার করতে পেরেছে বাবান। তো পুরোটা আবার বাকিটা নির্ভর করছে বাবানের রেজাল্টের উপর। তো ফাইনাল এক্সাম তো চলেই এসছে, বাকিটা তো পুরোটাই নির্ভর করছে রেজাল্টের উপর, যে বাবান রেজাল্ট কেমন করবে। তো খুব একটা ভালো রেজাল্ট এবছরে অ্যাকসেপ্ট করছি না, যে ও কোনো একটা কি বলবো, মানে কোনো একটা জায়গা যে পাবে সেটা আমি এই বছরে অ্যাকসেপ্ট করছি না। কারণ এই বছরে বাবান একদম লাস্ট মোমেন্টে, ওই যে বললাম বাবান ডিসেম্বরের লাস্ট থেকে স্কুলে যাচ্ছে। তো যতটাই পাবে, যতটাই মার্কস পাবে, নিজের যোগ্যতায় পাবে, সেটাই আমাদের জন্য অনেক। তো নেক্সট ইয়ারে বাবানকে আরও গাইড করার চেষ্টা করব। আই হোপ কি ও আরও অনেক কিছু শিখতে পারবে। নেক্সট ইয়ার যেহেতু ও প্রথম থেকে কন্টিনিউ থাকবে, তো তার জন্য আই হোপ কি নেক্সট ইয়ার থেকে সমস্ত কিছু খুব ভালো করে বাবান করতে পারবে। তো চলো এই দেখো, তারপর রাত্রিতে বানিয়েছিলাম এগ কারি আর তার সাথে রুটি। তো এখানে ওই যে বললাম দেখো 6টা ডিম এখানে দিয়ে দিয়েছি, 3 জনের 2 করে। তো বাবান যদি না খেতে পারে সেটা তোমাদের দাদাভাই খেয়ে নেবে, যদিও ও একটার বেশি হয়তো খেতে পারবে না। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ অল, টাটা।